ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন এটার নাম। তো প্রথমটার নাম ছিল স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে আমরা এই নামকরণ থেকে বুঝতে পারি যে এর আগের দিন আমরা ডট গুণনের মাধ্যমে দুটো ভেক্টরের মধ্যে ডট গুণনের মাধ্যমে আমরা পেয়েছিলাম একটি স্কেলার রাশি। আর আজকে আমরা পড়বো ভেক্টর গুণন, অর্থাৎ প্রথমে বোঝা যাচ্ছে আমরা একটা ভেক্টর রাশি পাবো, আর আগের দিন দুইটা ভেক্টরের মাঝখানে ডট চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করেছিলাম বলে তার নাম ছিল ডট গুণন। কিন্তু আজকে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব, সেজন্য এটার নাম হচ্ছে ক্রস গুণন। তো শুরুতে আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি, এটা হলো মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই দুটি ভেক্টরের ক্রস গুণনকে আমরা এইভাবে যদি প্রকাশ করি, তাহলে এর আহ, ফলাফল হবে ভেক্টর দ্বয়ের মান মান আমরা প্রকাশ করা শিখেছি আগেই, তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত, এবং এরা যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব। যেমন এখানে ভেক্টর দুটো হচ্ছে আমার এই বোর্ডের উপরে অবস্থিত, তাহলে এর উপর লম্ব মানে সেটা আমাদের এখানে একে দেখানো সম্ভব নয়, থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট। তাহলে আমরা ওটাকে এইভাবে বোঝাতে পারি যে এটা এই তলের উপর লম্ব, কিন্তু অর্থাৎ এখান থেকে এটা আমার দিকে চলে আসছে, কিন্তু সেটা তো আমরা দেখাতে পাচ্ছি না। আমরা একটি ডট লাইন দিয়ে বোঝালাম যে এটা হচ্ছে এই পাতের উপর। আমি যদি একটা পেরেক, এই বিন্দুতে একটা পেরেক গেড়ে দিই, তাহলে তার দিক যেদিকে হবে এই ডিরেকশনটা সেদিকে। তাহলে এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে যদি হয়, আমরা যদি একটি স্ক্রুকে এ থেকে বি এর দিকে ঘুরাই, তাহলে সে যে ডিরেকশন ইন্ডিকেট করবে, স্ক্রুর যে মাথাটা ওটা হচ্ছে তোমার এই বোর্ড, আর স্ক্রুর যে বডিটা সে যেভাবে দাঁড়িয়ে আছে সে হচ্ছে স্ক্রুর যে মাথাটা বা তল, তার উপর লম্ব। তাহলে কনসেপ্টটা পুরো মিলে যাচ্ছে। এখন দেখো, এটা হচ্ছে এ ক্রস বি এর দিক, অর্থাৎ আমি এই যে এ ক্রস বি এর দিক বরাবর আমি যদি একটা একক ভেক্টর ইন্ডিকেট করি, সে এরকম, তাহলে আমি এখানে ওই একক ভেক্টরটা দিয়ে আমি ইন্ডিকেট করতে পারি। উল্লেখ্য যে একক ভেক্টর মানেই যার মান হচ্ছে এক, অর্থাৎ এ ক্রস বি ভেক্টরকে যদি তার মান দিয়ে প্রকাশ করি, এ ক্রস বি, তাহলে সেটা হচ্ছে ইটা। তাহলে আমরা আবার এভাবে বলতে পারি যে এ ক্রস বি মানে হলো মডুলাস অফ এ ক্রস বি ইন্টু ইটা। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আমরা যদি এটাকে একটা সামান্তরিক তৈরি করি, এর দুটো বাহুকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা ঠিক একটা সামান্তরিক কমপ্লিট করি, ধরো ও পি কিউ আর, তাহলে ওপি আর কিউ একটা সামান্তরিক যদি আমি কল্পনা করি, সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা হচ্ছে তোমার উচ্চতা এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে দেখো, এটা যদি এইচ হয়, তাহলে এইচ বাই ও কিউ, এইচ বাই ও কিউ ইজ ইকুয়াল টু সাইন থিটা, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু ও কিউ সাইন থিটা,
ও কিউ মানে হচ্ছে বি ভেক্টরের মান, অর্থাৎ দৈর্ঘ্য। তাহলে বি ভেক্টরের মান সাইন থিটা, অর্থাৎ ইন স্কেলার নোটেশন বি সাইন থিটা। এখন আমি মডুলাস অফ এ ক্রস বি মানে হচ্ছে ইটা বাদ দিলে যা থাকলো তাই। মডুলাস অফ এ ক্রস বি মানে ইটা বাদ দিলে, অর্থাৎ এ ক্রস বি মানে হচ্ছে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি সাইন থিটা। এখন মডুলাস অফ এ মানে হচ্ছে ওপি, যেহেতু এটা স্কেলার, দুই দিকে মডুলাস চিহ্ন দেওয়ার সাথে এটা স্কেলার হয়ে গেল। দুই দিকে মডুলাস চিহ্ন দিলে এটা স্কেলার, অর্থাৎ মান নির্দেশ করছে। তাহলে আমি বললাম ওপি ইন্টু বি সাইন থিটা মানে ও কিউ সাইন থিটা। ও কিউ সাইন থিটা, ও কিউ সাইন থিটা মানে হচ্ছে এইচ, অর্থাৎ ওপি ইন্টু এইচ মানে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ও পি আর কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে। তাহলে আমরা আরেকটা মজার জিনিস এখান থেকে শিখলাম। কি বলতো? কি শিখলাম বলো? কথা বলতে হবে, কথা বলতে হবে। শুনতে পাচ্ছো তোমরা? জি স্যার। সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে কি, এটা কোন সামান্তরিক? দুটি ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে ক্রস গুণন করলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ স্যার দুটো ভেক্টর দুটি দ্বারা অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল। এটাকে এভাবে একটু গুছিয়ে বলতে হবে পদার্থবিজ্ঞানের ভাষায়। সেটা হলো দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান। আমি যেমন এখানে বলেছিলাম ফলাফল, আমি কিন্তু মান বলিনি। শুধু মান বললে স্কেলার বোঝায়, তাই আমি বলছি দুটি, এখানে বলছি মান, অর্থাৎ এটা স্কেলার। দুটি ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণনের মান হচ্ছে ওই ভেক্টর দ্বয়কে সন্নিহিত বাহু বিবেচনা করে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার। এখন বলো তো, আমি যদি বি ক্রস এ বলি তাহলে তার দিক কোন দিকে হবে? উল্টো দিকে। স্যার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। এটা যদি ক্লকওয়াইজ না, এটা যদি এখান থেকে বাইরের দিকে হয় তাহলে বি ক্রস এ হবে ভিতরের দিকে, কিন্তু পারপেন্ডিকুলারই থাকবে। ক্লিয়ার? তুমি এই বিন্দুতে একটা লম্বা পেরেক গেড়ে দিয়েছো। এই বিন্দু থেকে পেরেকের বাইরের অংশ হচ্ছে এ ক্রস বি, আর যে অংশটুকু ঢুকে গেছে ওইটা হচ্ছে বি ক্রস এ। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এটা যদি ইটা এর দিক হয়, এটা হচ্ছে মাইনাস ইটা এর দিক। তার মানে সুতরাং এ ক্রস বি মানে হলো মাইনাস বি ক্রস এ। বা উল্টাটাও বলতে পারো, বি ক্রস এ মানে মাইনাস এ ক্রস বি। তার মানে কোনো ভেক্টরের সামনে যদি মাইনাস চিহ্ন দেওয়া হয়
তার মানে সেটা হচ্ছে, ধরো এটা সমান, সব দিক দিয়ে সমান, শুধু ওর দিক হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে বাঁ দিকে, তাহলে এটা হচ্ছে -a। মান সমান দিক বিপরীত দিকে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই সম্পর্কিত কিছু বিষয় আমরা একটু আয়ত একক ভেক্টর সমূহের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কি হয় দেখি। আমরা জানি এরা পরস্পরের উপর লম্ব, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন আই অ্যান্ড জে ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন জে অ্যান্ড কে ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন কে অ্যান্ড আই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই জন্য এদের নাম হচ্ছে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর বা আয়ত একক ভেক্টর। তাহলে আই থেকে জে, জে থেকে কে, আমি যদি কাউন্ট করি আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, তাহলে আই ক্রস জে যদি করি, সেটা হবে মডুলাস অফ আই মডুলাস অফ জে সাইন 90 ডিগ্রি, যেহেতু তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর একটি একক ভেক্টর যা ওই ওদের দুইজনের তলের উপর লম্ব। তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি একটা ঘরের কর্নারের দিকে তাকাও, উচ্চতাটা কে, ঘরের প্রস্থ বরাবর জে, দৈর্ঘ্য বরাবর আই, তাহলে দেখো তোমার ফ্লোরের উপরে কে লম্বভাবে আছে, একইভাবে একটা ওয়ালের উপরে জে লম্বভাবে আছে, আর একটা ওয়ালের উপরে আই লম্বভাবে আছে। তাহলে আই এবং জে ওরা যে সমতলে অবস্থিত তার উপর লম্ব হচ্ছে কে, জে এবং কে ওরা যে সমতলে অবস্থিত তার উপর লম্ব হচ্ছে আই, কে এবং আই যে সমতলে অবস্থিত তার উপর লম্ব হচ্ছে জে। এই হচ্ছে অর্ডার। তাহলে এখানে আই এবং জে এর সমতল লম্বকে জি স্যার। আই ক্রস আই মানে তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে মডুলাস অফ আই মডুলাস অফ আই সাইন 0 ডিগ্রি, তার মানে 0। তাহলে একইভাবে অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ভেক্টর গুণন 0। কারো কোনো কনফিউশন আছে? না স্যার।
আচ্ছা, আর কোনো ইস্যু নেই। বুঝতে পারছি। এবার আমরা আর একটু ব্যাপকভাবে চিন্তা করি। যেমন দেখো, আমরা আয়তক্ষেত্র ভেক্টরের মাধ্যমে আমরা দেখেছিলাম যে আর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, কেননা আর ছিল অবস্থান ভেক্টর, আর সেই কারণে আমরা জানি তার তিনটা কম্পোনেন্ট এক্স ওয়াই জেড। ওখানে আমাকে আর এক্স আর ওয়াই এগুলো লেখার দরকার নেই। কিন্তু যদি যে কোনো ভেক্টর এ হয়, আমি জানি না ওটা কি ভেক্টর, এটা ফোর্স নাকি ইলেকট্রিক ফিল্ড নাকি আমি জানি না, কিন্তু এটা অবস্থান জানতাম বলে আমরা এক্স কম্পোনেন্টকে এক্স, ওয়াই কম্পোনেন্টকে ওয়াই, জেড কম্পোনেন্টকে জেড লিখেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি আই, তুমি 1 2 3 নাম দাও। A1 মানে এক্স কম্পোনেন্ট, A2 মানে ওয়াই কম্পোনেন্ট, A3 মানে জেড কম্পোনেন্ট। তাহলে একইভাবে তুমি লিখতে পারো বি ইজ ইকুয়াল টু আই B1 JB2 KB3। তাহলে এখন আমরা বের করব এ ক্রস বি। আয়তক্ষেত্র ভেক্টর ব্যবহার করে আমরা দেখি এটার চেহারা কেমন হয়। আই ক্রস আই, A1 B1 প্লাস, অর্ডার কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, যেটা বায়ে আছে সেটা বায়ে থাকবে, যেটা ডানে সেটা ডানে থাকবে। তাহলে জে ক্রস আই A2 B1, কে ক্রস আই A3 B1, আই ক্রস জে A1 B2, জে ক্রস জে A2 B2, কে ক্রস জে A3 B2, আই ক্রস কে A1 B3, জে ক্রস কে A2 B3, কে ক্রস কে A3 B3। মোট 9টা টার্ম হবে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে প্রথম টার্ম আই ক্রস আই জিরো, সুতরাং জিরো, প্লাস জে ক্রস আই হলে মাইনাস কে A2 B1, প্লাস কে ক্রস আই হলে জে, কারণ অর্ডার হচ্ছে আই জে কে, আই জে কে আই জে কে এভাবে করবে, তাহলে কে ক্রস আই মানে জে A3 B1, প্লাস আই ক্রস জে মানে কে A1 B2, প্লাস জে ক্রস জে মানে জিরো, প্লাস কে ক্রস জে মানে মাইনাস আই A3 B2, প্লাস জে ক্রস আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে A1 B3, আই ক্রস জে গেল। তারপরে জে ক্রস কে মানে আই A2 B3, প্লাস কে ক্রস কে মানে জিরো। তাহলে কি দাঁড়ালো, আমি যদি এখন আই কমন নিই,
আই কমন নিলে হচ্ছে A2B3 মাইনাস A3B2 প্লাস জে কমন নিলে A3B1 মাইনাস A1B3 প্লাস কে কমন নিলে A1B2 মাইনাস A2B1। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা এখন জি লিখতে পারি, জি স্যার। স্যার, দেখো। ক্লিয়ার। নির্ণায়ক আকারে লিখো, আই জে কে A1 A2 A3 B1 B2 B3। দেখো, আই ইন্টু এটা বাদ A2B3 মাইনাস A3B2, A2B3 মাইনাস A3B2। যে যদি প্লাস নাও তাহলে উল্টা দিকে গুণ করতে হবে। এটা বাদ A3B1 মাইনাস A1B3, A3B1 মাইনাস A1B3 প্লাস কে ইন্টু A1B2 মাইনাস A2B1, A1B2 মাইনাস A2B1। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা যদিও আমরা আগে পড়েছি, কিন্তু ধাপগুলো ক্লিয়ার না হলে তো আমরা সামনের দিকে আগাবো কিভাবে? তাহলে এখন যদি আমাকে বলে যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, এই ভেক্টর দ্বয়ের তলে একটি একক ভেক্টর বের করো। তা আমরা একটু আগে ফর্মুলা পড়েছি, প্রথমে আমরা এ ক্রস বি বের করব, তারপরে তার মান বের করব। বের করার পর দেন আমরা আহ ওটাকে ভাগ করে দিলে তার সমতলের উপর লম্ব একটি একক ভেক্টর পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? গাণিতিক সমস্যা যদি দেয়, যেমন এটার মান কি হবে, আমরা জানি যে যে কোনো ভেক্টরের মান হচ্ছে তার উপাংশগুলির বর্গ বর্গ সমষ্টির বর্গমূলের সমান। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে আর ইকুয়াল টু যদি এরকম হয় আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, তাহলে মডুলাস অফ আর অর্থাৎ আর এর মান হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে যে কোনো ভেক্টর যদি এ হয়, তাহলে এ মানে তার মান, সেটা হবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার। তাহলে মডুলাস অফ এ ক্রস বি যদি হয়, সেটাও হচ্ছে তোমার এ ক্রস বি এর মডুলাস মানে স্কোয়ার রুট অফ, এ তুমি যা যা পেলে করার পরে তো নিউমেরিক্যালি দেওয়া থাকবে। A2B3 মাইনাস A3B2 হচ্ছে এক্স কম্পোনেন্ট, A2B3 মাইনাস A3B2, A2B3 মাইনাস A3B2, এটা হচ্ছে তার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস, তারপর এটা কি A3B1 মাইনাস A1B3, A3B1 মাইনাস A1B3, A3B1 মাইনাস A1B3 স্কোয়ার, তারপর এটা কি A1B2 মাইনাস A2B1 স্কোয়ার। আমরা বের করার পরে যখন এটা পেলাম, এভাবে ক্রস বি এর মানটা বের করলাম। এখন যদি আমাকে বলে যে এই এ আর বি এর সমতলের উপর লম্ব একটি একক ভেক্টর বের করো, তাহলে আমি প্রথমে ক্রস বি তো বের করেছি, এ ক্রস বি বের করার পরে তার মান বের করেছি, মানটা বসিয়ে দিলাম, ব্যাস। দেখাও যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে তাদের ক্রস গুণন শূন্য হলে দেখানো গেল ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। যদি বলে ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাহলে কি করতে হবে? ভেক্টর দুটি পরস্পর লম্ব ডট হলে কি গুণন হবে? শূন্য ভেক্টর দুটির ডট তাদের, গুণন শূন্য হলে। হ্যাঁ, তাদের ডট গুণন শূন্য হবে। তাহলে এই যে টেকনিক গুলো মাথায় রাখতে হবে।
তাহলে তোমরা বইয়ের পিডিএফ, যদি বইটা কিনেছো তোমরা, মকসুদ আলী স্যারের বই, আমি মানে প্রথম দিন বলেছিলাম তোমাদেরকে। হুম। স্যার আমি সমীর স্যারের বই নিতে। আচ্ছা, অসুবিধা নেই, এই সব এগুলো কমন জিনিস, সব বইয়ের মধ্যে একই ভাবে থাকবে। শুনতে পাচ্ছি না। বলছি যে এগুলো কমন টপিক, এটা সব বইয়েই মোটামুটি ভালোই থাকবে। আশা করি তোমার বইও কাজ হবে, অসুবিধা নেই। তো এরপরে হচ্ছে তোমার কি বলে, স্কেলার ত্রিগুণন, যেটাকে আমরা বলি, মানে এ ডট বি ক্রস সি, অথবা বি ডট সি ক্রস এ, অথবা এটা একটু আমি দেখিয়ে দিই তোমাদের আজকে। স্কেলার ত্রিগুণন বা ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে আমরা বোঝাতে চাচ্ছি, হয় এ ডট, তাহলে বি ক্রস সি, কেননা ডট গুণন করতে গেলে তো আরেকটা ভেক্টর লাগবে। এখন এখানে যদি আমি এ ডট বি ডট সি লিখি, তার কোনো মানে হবে না, কেননা আমাকে তো ডট গুণন করতে হবে দুটো ভেক্টরের মধ্যে। তাহলে এখানে এ ডট বি ক্রস সি আরেকটা ভেক্টর, এই জন্য এটার নাম ত্রিগুণন। মানে ডটের পরেরটা ক্রস গুণন হবে, নাহলে এটা ভেক্টর, নাহলে আমি ডট গুণন করবো কার সাথে? কথাটা বুঝতে পেরেছো? অথবা বি ডট সি ক্রস এ, অথবা সি ডট এ ক্রস বি, এই তিনটাকে আমরা মানে প্রকাশ করতে পারি। তো একটু আমরা দেখি এখন, যে ধরো এ ডট বি ক্রস সি বের করবো আমরা, তাহলে ঘনক আঁকছি কেমন। কিন্তু এই ঘনকটা যে স্কোয়ার ঘনক না, এটা মাথায় রাখতে হবে। এটাকে আমরা বলি প্যারালেলোপিড, অর্থাৎ সামান্তরিককে ঘনক, সামান্তরিক আকৃতির ঘনক, যেটাকে আমরা বলি আর কি। তো আমরা এ ডট বি ক্রস সি বের করবো, তো আমরা ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, তারপরে তোমার এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর, এটা থিটা। বি ক্রস সি হবে তার সমতলের উপর লম্ব একটি দিক বরাবর, আমরা ধরলাম সেটা এই দিক, এটা হচ্ছে এটা এর দিক, বি ক্রস সি, এই বি ক্রস সি এর দিক এটা, তার সঙ্গে আমরা এ ডট বের করব। তাহলে এটা হচ্ছে বি ক্রস সি এর ডিরেকশন, একটু আগে যেটা আমরা ব্যাখ্যা করলাম, এটা বের করব। তাহলে দেখো দেখো, আমরা শুরুতেই একটা জিনিস লক্ষ্য করো, এ ভেক্টরের বি ক্রস সি, বি বি এবং সি যে সমতলের উপর অবস্থিত, সেই সমতলের উপর যদি আমি লম্ব অঙ্কন করি, এই লম্বটা কিন্তু এই সামান্তরিকের উচ্চতা নির্দেশ করছে, ঠিক কিনা?
এখন বি ক্রস সি এর যে দিক সেটা হচ্ছে এটা, তাহলে এইটুকু হচ্ছে এইচ, অর্থাৎ এইটা হচ্ছে এইচ। তার মানে আমরা যে একটু আগে দুটো ভেক্টর নিয়ে কাজ করেছিলাম, একটু মনে করে দেখো, এ এবং বি এর অর্থটা এরকম দাঁড়ায়, একটি ভেক্টর এবং অপর ভেক্টরের লম্ব দিকে তার উপাংশ। এই যে আমরা এখানে ড্র করেছিলাম, ড্র করে যে আমরা এইচ বলেছিলাম, অর্থাৎ সামান্তরিকের উচ্চতা বোঝানোর জন্য, আলটিমেটলি এটা কি? এই এইচটা হচ্ছে মূলত বি ভেক্টরের শীর্ষ থেকে এ ভেক্টরের উপরে আমি যে অংশ লম্ব অঙ্কন করেছি, এটা হচ্ছে মূলত এই ভেক্টরের লম্ব দিকের উপাংশ, বি ভেক্টরের উপাংশ। কারণ আমরা কিন্তু এইটা কাউন্ট করি নাই, এটা হতো এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ, যেটা আমরা ডট গুণনের সময় বলেছিলাম। আর এখন এ ভেক্টরের লম্ব দিক হচ্ছে এটা, এ ভেক্টরের উপরে লম্ব যে দিক, মানে লম্ব উপাংশ যেটাকে আমরা বলি, লম্ব উপাংশ। এ ভেক্টরের উপরে লম্ব অঙ্কন করলে সেটা বি ভেক্টরের যতটুকু সেখান থেকে কাট করে সেটাই হচ্ছে লম্ব দিকে উপাংশ। একটা হচ্ছে লম্ব উপাংশ, অর্থাৎ লম্ব অঙ্কন করলে যে অংশটা কাটে সেটা। আরেকটা হচ্ছে ভেক্টরের উপর লম্ব দিক বরাবর ওর যে উপাংশটা, সেটা হচ্ছে লম্ব উপাংশ। মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ডিরেকশন, লম্ব ডিরেকশন, এটা হচ্ছে আর একটা ভেক্টর, কথার কথা। তাহলে ওর দুই ভাবে উপাংশ পাও, একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে এই অংশ। এটা হচ্ছে এই ভেক্টরের উপর লম্ব দিকে উপাংশ হচ্ছে এইটুকু, আর এই ভেক্টরের উপর লম্ব উপাংশ হচ্ছে এইটুকু। লম্ব উপাংশ মানে লম্বাংশ যেটাকে বলি, অর্থাৎ ওই দুই ভেক্টরের শীর্ষ এবং পাদবিন্দু থেকে লম্ব অঙ্কন করলে সেটা এই ভেক্টরের উপর কতটুকু কাট করছে। তাহলে এইটা হচ্ছে স্কেলার গণনের সময় আমরা ব্যবহার করেছি, আর এইটা ব্যবহার করেছি ভেক্টর গণনের সময়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? স্যার একবার বলতে পারবেন? একটা হচ্ছে লম্বাংশ, অর্থাৎ যে কোনো একটা রাশির শীর্ষবিন্দু থেকে অন্য একটা রাশির উপরে লম্ব অঙ্কন করলে বা দিক বরাবর লম্ব অঙ্কন করলে সেটা ওই রাশি থেকে বা ওই ভেক্টর থেকে যতটুকু কেটে নেয় সেটাকে বলা হয় লম্বাংশ। যেমন এই ভেক্টরের লম্বাংশ হচ্ছে এখান থেকে এইটুকু। আর একটা হচ্ছে বি ক্রস সি এর দিকে ওর লম্ব দিকে তার যে উপাংশ সেটা কি? এই যে বললাম, এটা মনে করো তল, তো তলের উপরে আমি এখন ড্র করেছি এই অংশটা, দেখো। তাহলে আমার বি ক্রস বি ক্রস সি ভেক্টরের দিক কোন দিকে? এইটা। এইটা হচ্ছে বি ক্রস সি ভেক্টরের দিক। তাহলে আমি যদি এখন এই বি ক্রস সি ভেক্টরের উপরে ওর শীর্ষ থেকে লম্ব অঙ্কন করি, সেটা এই অংশটা কেটে নেয় না? জি স্যার। কথাটা বুঝছো? তাহলে বি ক্রস সি এর দিকে, বি ক্রস সি নিজে এখন একটা ভেক্টর, তার উপর ওর যে লম্বাংশ ডট গুণনের সময় আমি ব্যবহার করি যে এইটুকু, তার মানে এখন এইটুকু হচ্ছে এইটা। কেমনে? কারণ বি আর সি যে সমতলে অবস্থিত, বি ক্রস সি এর দিক তো তার উপর লম্ব বরাবর। তাহলে আমি যদি বলি এ ডট বি ক্রস সি, তাহলে আমি এখানে এ ডট বি বললে আমি এই অংশটুকু ব্যবহার করেছি। তা এইটা হচ্ছে লম্বাংশ, আর এটাকে বলা হয় লম্ব দিকে উপাংশ, অর্থাৎ এই ভেক্টরের উপরে লম্ব বরাবর যে অংশটা সে টাচ করেছে সেটা হচ্ছে লম্ব দিকে উপাংশটা, হাইট হিসেবে আমরা ট্রিট করি। এখানে যেটা হয়েছে, বি ক্রস সি এর দিক হচ্ছে বি আর সি যে তলে অবস্থিত তার উপর লম্ব দিক বরাবর। তাহলে এখন আমার চিত্রটা ঘুরিয়ে চিন্তা করো, ঠিক এই সিনটা চিন্তা করো, জাস্ট তুমি এই দিকে অঙ্কন করছো। মনে করো এর উপরে লম্ব দিক হচ্ছে এটা, অর্থাৎ এ এবং বি যে সমতলে অবস্থিত বা বি এবং সি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব দিক হচ্ছে বি ক্রস সি।
তোমার ভেক্টর কিন্তু ডট গুণন হচ্ছে এ এবং বি ক্রস সি এর মধ্যে। তাহলে ডট গুণনের সংজ্ঞা অনুযায়ী এ ভেক্টরের মান এবং বি ক্রস সি এর দিকে তার লম্ব উপাংশ। বি ক্রস সি এর দিকে, লম্ব দিকে বলিনি, বি ক্রস সি এর দিকে তার লম্ব উপাংশ বা লম্বাংশ যেটাকে বলছি আমরা। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আমি এখান থেকে একটু কাট করেছি, তো সেটা ইকুইভ্যালেন্ট টু এই অংশ। এটাতে আমার বের করতে সুবিধা হবে, সেই জন্য আমি এটা এভাবে দেখিয়েছি আর কি। ঠিক আছে। এ ডট বি ক্রস সি এর অর্থ কি বলো আমাকে। এর অর্থ কি হবে? এ ভেক্টরের মান এবং ইন্টু বি ক্রস সি এর দিকে এ ভেক্টরের লম্বাংশ। বোঝা গেল? তাহলে কোনো ভেক্টরের দিকে অন্য ভেক্টরের লম্বাংশ বের করতে হলে কি করতে হয়? ওই ভেক্টরের শীর্ষবিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করতে হয়। আমরা এই এ ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এটা, এখান থেকে বি ক্রস সি এর উপরে আমি লম্ব অঙ্কন করেছি, তাহলে সেটা এই অংশ কেটে নিয়েছে। তো এই অংশটার মানেই হচ্ছে এই হাইটটা, এইচ। ক্লিয়ার? জি স্যার। এটা তো এত জটিল জিনিস না রে বাবা। ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? তাই লম্বাংশকে কি লম্ব অভিক্ষেপ বলা যাবে? হ্যাঁ, লম্বাংশ এটা অভিক্ষেপ। এটা এক ধরনের অভিক্ষেপ, অর্থাৎ পারপেন্ডিকুলার অভিক্ষেপ যদি পড়ে, তুমি এর শীর্ষবিন্দু থেকে খাড়াভাবে লাইট মারলে যে ছায়াটা এখানে উৎপন্ন হবে, ওটাই হচ্ছে লম্বাংশ। বুঝতে পারছি। আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। তার মানে আমি দেখতে পাচ্ছি তাহলে বি ক্রস সি এর দিকে ও ভেক্টরের লম্বাংশ কত? এইচ না? বি ক্রস সি ভেক্টরের দিকে তার লম্বাংশ কি পেলাম আমরা? এইচ পেলাম না? এইচ। তো এইচটা আসলে কি? এইচ এইচটা আসলে কি? বি ক্রস সি এর দিকে এ ভেক্টরের লম্বাংশ আচ্ছা, এবং তাহলে এ এই ভেক্টরের মান অ্যাঙ্গেলটাকে অঙ্কন যদি করা। আমরা আলফা ধরি, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা ধরি, দেখো তাহলে আলফা হলে এই এইচ ইকুয়াল টু কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কজ আলফা, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে এ কজ আলফা। ঠিক? এইচ ইকুয়াল টু এ কজ আলফা হয়েছে। অ্যাঙ্গেলটা আলফা, জি স্যার। এটা ভূমি, এটা অতিভুজ, আমরা তো মান বের করছি। তাহলে এইচ বাই এ ভেক্টরের মান ইকুয়াল টু কজ আলফা, তাহলে এইচ ইকুয়াল টু এ কজ আলফা। ঠিক আছে। ঠিক আছে কিনা? এইচ ইজ ইকুয়াল টু এ কজ আলফা, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। এখন দেখো, বি ক্রস সি ভেক্টর হচ্ছে এটা, আর এ ভেক্টর হচ্ছে এটা, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে আমি এখানে লিখতে পারি আমার এ ভেক্টরের মান
ইন্টু বি ক্রস সি এর মান কস আলফা। এখন আবার বি ক্রস সি এর মান হচ্ছে মডুলাস অফ বি ক্রস সি মানে হচ্ছে বি সি সাইন থিটা। একটু আগে আমরা দেখেছি যে দুটো ভেক্টরের ক্রস গুণনের মান হবে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা অনুপাতের গুণফলের সমান। তাহলে বিসি সাইন থিটা হচ্ছে আমার এটার মান। কোনো প্রবলেম? এনি প্রবলেম? নো স্যার। আবার বি ক্রস সি মানে এই তলের ক্ষেত্রফল না, এটা একটা সামান্তরিক না, নিচের তলটা এটা তো ত্রিমাত্রিক, তাহলে এর প্রত্যেকটা তলই একটা সামান্তরিক না। একটু আগে দেখলাম না আমরা যে ভেক্টর দ্বয়কে সন্নিহিত বাহু বিবেচনা করে যে সামান্তরিক অঙ্কন করা হয় তার ক্ষেত্রফলের সমান। হ্যাঁ স্যার। তাহলে তাহলে সামান্তরিক ঘনকের আয়তন হচ্ছে তার তলের ক্ষেত্রফল এবং উচ্চতা। অর্থাৎ এখন এই ঘনবস্তুটির আয়তন ভি ইজ ইকুয়াল টু হবে এইচ ইন্টু মডুলাস অফ বি ক্রস সি। তার মানে হচ্ছে এইচ মানে হলো এ কজ আলফা, আর মডুলাস অফ বি ক্রস সি মানে বি সি সাইন থিটা। তার মানে এ ডট বি ক্রস সি। পরের সংজ্ঞার দিকে তাকাও। ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি। আশা করি আগামী ক্লাসে আমরা ভেক্টর যে ট্রিপল প্রোডাক্ট আছে বা ভেক্টরের যে গুণন আছে সেটা আমরা দেখবো আগামী ক্লাসে। ঠিক আছে? জি তোমরাও স্যার। কিন্তু একটু ক্লাসগুলো দেখো, এগুলো তো আমি ফ্রি আপলোড করছি এখনো। প্রথমে দুইটা তিনটা চারটা ক্লাস আমি ফ্রি আপলোড করি, এরপরে প্রাইভেট করে দিই আর কি। তো তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে। এমনি দেখতে পাচ্ছ না, ফেসবুক গ্রুপে দিচ্ছি তো আমি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ফেসবুক গ্রুপে ঢুকো না তোমরা? ঢুকি স্যার। তাহলে আজকে রাখছি, কেমন? ভালো থেকো সবাই। শুভরাত্রি। তোমাদের নেক্সট ক্লাস কখন?
স্যার সোমবারে। সোমবার। ঠিক আছে তাহলে, শুভরাত্রি।